আমার জীবনটা তেজপাতা হয়ে গিয়েছে, আর পারছি না। আর কত করব আমি? অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার কষ্ট, আমার ল্যাবরেজ আমি বুঝি। আমি চাইলেও সেটা করতে পারি না। ওই সময় আসলে ওই টাকাটার কোনো মূল্য থাকে না। মানে ওই টাকাটা দিয়ে যে আমি কোনো কাজ করব, সেটা করার অপশন থাকে না। এই জন্যই প্রত্যেকটা মেয়েদের বাপের বাড়িতে নিজের একটা আলাদা জগৎ থাকা দরকার, নিজের একটা আলাদা সম্মান থাকা দরকার, নিজের একটা আলাদা পরিচয় থাকা দরকার। যদি থাকে তাহলে সেই মেয়েটা কোনো জায়গায় অবহেলিত হয় না, সব জায়গায় সে দাম পায়, মূল্যায়ন পায়। আসলে কি, ইচ্ছে থাকলে সব কিছু হয়, ইচ্ছে থাকলে সব কিছুই করা যায়, যদি সে ইচ্ছেটা থাকে। তো মানুষের তো আগ্রহ হবেই, তাই না? এক ভাষা ঝগড়া লাগলে অন্যজনের তো আগ্রহ হবে যে কেন ঝগড়া লাগতেছে, কি সমস্যা, এটা তো একটা স্বাভাবিক বিষয়। কিন্তু এর পরে ঘটলো অন্য ঘটনা। ওদের যে খুব ভালো ইনকাম আছে তা কিন্তু নয়, কিন্তু করতে হবে, কিছু করার নেই, জীবনের তাগিদে করতে হবে। বেঁচে থাকতে হলে করতে হবে, খেতে হলে করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তো মেসেজটা অফ করে দেওয়াতেই আমি খুব বেশি রেগে যাই। ভালোই হয়েছে, ওনার শিক্ষা হয়েছে, আরো চিজি করো, আরো ঝামেলা করো। নিজের ভালো পাগলও বুঝে, তুমি যদি তোমার ভালো না বুঝো তাহলে আমার কিছু করার নেই। হঠাৎ করে জুনিয়নের যে কি হয়, ও অনেক কানাকাটি করে, জামা কাপড় পরাতে পারি না, জামা কাপড় পরাতে গেলে খুব জ্বালায় সে। ভাবতেছি উপরে একটা সোয়েটার পরিয়ে দুধ খাইয়ে দিব। শীত তো অনেক পড়েছে, যদিও সে 2টা পড়েছে, কিন্তু সে এখন পড়তে যাচ্ছে না, প্রচুর কান্নাকাটি করতেছে। ওকে কিছুতেই মানাতে পারতেছি না। ইদানিং আমার দুধটা অনেক কমে গিয়েছে, বাবু দুধ পায় না। দেখা গেলো যে একটু খাওয়ার পরই দুধ ব্যথা হয়ে যায়। এই কারণে ওকে দুধটা কম খাওয়ানোর চেষ্টা করি। মনে করো যে সারাদিন 2বার বা 3বার খাওয়াই, বা এরকম খাওয়াই, বেশি খাওয়াতে পারি না। আসলে আমার না এরকম হয়, বাচ্চা 1 বছর হওয়ার পরে না আমার দুধটা কমে যায়, বাচ্চা দুধ পায় না। এরকম সারা সময় হয়েছিল। সারা যখন 14 মাস, তখন থেকে সে দুধ পেতো না, দুধ খুব কম পেত। তো ও করতো কি, কামড় দিত। ও দুধ না পেলে কামড় দিত। আর কি ব্যথা হতো জানো না পোড়া, খুব কষ্ট হতো আমার। এরপরে রাগ করে ওকে দুধই খাওয়াইনি। আর সাদা তো দুধ পেলোই না, কনসিভ করেছিলাম। জুদেনের এখন সারা মতো অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু জুনেনা আমার লক্ষ্মী মেয়ে, ও কখনো দুধে কামড় দেয় না। দুধ না পেলেও দুধে কামড় দেয় না, আমার সোনা মেয়েটা। যদিও দাঁত আছে, তারপর সে দুধে কামড় দেয় না। এই কারণে যতটুকু পারি ওকে খাওয়াই। জুদেনাকে দুধ খাইয়ে দিচ্ছি। বেশিক্ষণ খাওয়াতে পারবো না, যতটুকু পারে সে খেয়ে নিক, কারণ ও দুধ কম পায়। দেখো দুধ খাওয়ার পরে কিরকম শান্ত হয়ে গিয়েছে। একটু আগে তো চিল্লাচিল্লি করে অবস্থা খারাপ করে দিয়েছিল। এখন ভালো, লক্ষ্মী মেয়ে। দুধ খাওয়ার পরে গান গায়, দেখছো? কি খুশি। বাচ্চারা এরকমই, মায়ের দুধটা ওদের জন্য বেস্ট খাবার। এই ছাড়া আর কোনো খাবার খেলে ওরা এত বেশি খুশি হয় না। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। দেখো সাউদা কি আঁকতেছে। লেখো সায়রা। সায়রা লেখে, লেখো সায়রা। এটা কি লেখছো? সায়রা, সায়রা আঁকছে, সায়রা লেখে নেই, সায়রা মাথা আঁকছে। জায়রা আঁকো, দেখি কি আঁকছে এটা দেখি। এখানে আঁকো, এখানে এখানে আঁকো, জায়ান, জায়ান, জায়ান আঁকো, জায়ান আঁকো। দেখ জায়ান আঁকে, দেখ জায়ান আঁকে। এইটা জায়ান, জায়ান আঁকো, জায়ান আঁকো। এটা জায়ান, জায়ান, এটা জায়ান, জায়ান আঁকছে। এবারে, এবারে হ্যাঁ, এবারে তুমি আঁকো বাবু, 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 বাবু আঁকো, বাবু, বাবু আঁকতেছে, বাবু। হাই হাই, কত বড় বাবু, বাবা। এবার আমারে কি জন্য গাবো। এবার আঁকো তোমাকে, তুমি তুমি আঁকো, তোমাকে আঁকো, তোমাকে। হ্যাঁ, এবার সাউদা, সাউদা আঁকো। হ্যাঁ বাবা, সাউদা আঁকছে। খাতা পেলে ওর যে কি আঁকাকি শুরু হয়। খাতায় খুব সমস্যা নেই, কিন্তু এক সময় খাতায় আঁকতে আঁকতে ওয়ালে এঁকে দেয়, নিচে আঁকে, তারপরে ফার্নিচারে আঁকে। এই কারণে অনেক সমস্যা হয়। এই জন্য অনেক সময় ওকে লিখে দিই না, মাঝে মধ্যে দিই, যখন দেখি যে পারতেছি না বা খুব সমস্যা তখন দিই। তাও চেক করতে হয়, খেয়াল রাখে যে ও কোথাও আঁকে কিনা। গরম দিলে তো আরও বেশি করে, পুরা শরীর গরম দিয়ে এঁকে ফেলে। আমি ঠিক করেছি সাউদা এবং জিনানাকে সপ্তাহে 1 দিন স্কুলে নিয়ে যাব। ওদেরকে সপ্তাহে 1 দিন রিক্সা করে স্কুলে নিয়ে যাব। সপ্তাহে 1 দিন তো ওদেরকে নিতেই পারি। স্কুলে যখন ছোটো ছোটো বাচ্চাদের দেখি না, তখন অনেক খারাপ লাগে, ওদের কথা খুব মনে পড়ে। তো ভাবতেছি প্রতিদিন তো পারবো না, তো সপ্তাহে 1 দিন ওদেরকে নিয়ে আসবো। অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার কষ্ট, আমার ল্যাবরেজ আমি বুঝি। আমি চাইলেও সেটা করতে পারি না। আমি এত দূর হেঁটে হেঁটে যাই। একটা আপু আমাকে কমেন্টস বলছে যে আপু তুমি এত কষ্ট করো, হেঁটে হেঁটে এত দূরে যাও, এত কষ্ট করে তুমি টাকা জমিয়ে গিফট কেনো, সেই গিফট কারো পছন্দ না হয় উপায় আছে? ঠিকই বলেছো আপু, আমি অনেক কষ্ট করে টাকা জমাই। এমন না যে আমাকে এই টাকাটা কেউ এমনি এমনি দিয়ে দেয়।
বাবুরাবু শুধুমাত্র যাওয়া আসা ভাড়াটা আমাকে দেয়, সেই টাকাটা আমি জমিয়ে নিই। আর খুচরো যে টাকাগুলো এক্সট্রা দেয় সেটাও আসলে খুব কম, সেটা অনেক তোড়জোড় করে অনেক কাঠকয়লা পুড়িয়ে নিতে হয়, তাও সেটা অনেক পরে। ওই সময় আসলে ওই টাকাটার কোনো মূল্য থাকে না, মানে ওই টাকাটা দিয়ে যে আমি কোনো কাজ করব সেটা করার অপশন থাকে না। যখন যেটা করতে ইচ্ছা করে তখন যদি সেটা করতে না পারি, বা যখন যেটা খেতে ইচ্ছা করে তখন যদি সেটা খেতে না পারি, তাহলে কি ভালো লাগে বলো? ভালো লাগে না। এই কারণেই কষ্ট করে কিছু টাকা জমাই, সংসারের কাজেই, নিজের প্রয়োজনে, বাচ্চাদের জন্য জমাই। এটা যদি উনি বুঝতো তাহলে আমার এত কষ্ট হতো না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাবুরাবু যাওয়ার পরে এই রুমটা গুছাতে হয়। এই রুমের কম্বলটা ভাঁজ করতে অনেক কষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে তো ভাঁজ করিনি, এমনি রেখে দিই। আর যেদিন সময় থাকে সেদিন ভাঁজ করে রাখি। এই রুমটা আমি সবসময় বসে করে রাখার চেষ্টা করি, কারণ এই রুমে সোফায় আমি বসি, চ্যানেলে কাজ করি। আমি ম্যাক্সিমাম সময় এই রুমে থাকি, বাবুরাবু যাওয়ার পর থেকেই এই রুমে থাকি। আর বাচ্চারা ওই রুমে থাকে, রান্নাবান্না কাজ না থাকলে এই রুমে বসে থাকি। ও, ওই আপুটা আরও একটা কথা বলেছে যে, আপু তুমি বাচ্চাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাও, রিক্সা করে নিয়ে যাও না, ভাইয়া তোমাকে বকে না? আমার হাজব্যান্ড তো আমাকে অনেক বকে। আপু তোমাকে বলতেছি, আমাকে অনেক বকে, মানে আমাকে সন্দেহ করে, সম্পূর্ণ শিওর না উনি। মাঝে মাঝে উনি থাপড় মারে, হ্যাঁ আমি তোমাকে দেখেছি তুমি হেঁটে যেতেছো, আমার অমুক ফ্রেন্ড তোমাকে দেখেছে, চালা তোমাকে দেখে যে তুমি বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে যাও। আসলে কিছুই না, বুঝছো, মানে ফাপড়বাজি করে, মানে আমার কাছ থেকে কথা বের করার চেষ্টা করে। তো আপু এইটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়, প্রতিদিনই বাসায় এসে বলে তুমি বাচ্চাদের হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাও। অনেক কথা বলে, বলে আমি তোমাকে প্রতিদিন 150 টাকা দিব, 200 টাকা দিব না, এর চেয়ে কম টাকা দিব, অনেক কথা বলে। বাট সকালবেলা সে 200 টাকাই দেয়, কারণ সে জানে যে 200 টাকা না দিলে আমি স্কুলে যাবো না। আমি তো বলেই দিয়েছি 200 টাকা কম টাকা দিলে আমি স্কুলেই যাবোই না, কারণ আমার অনেক কষ্ট হয়ে যায়। এখন উনি এক্সপেক্ট করে যে এই 200 টাকা দিয়ে আমি 8 বার আপ ডাউন করবো। দেখো আমি এখন এমনিতে 4 বার আপ ডাউন করি, সে চাই আমি 8 বার আপ ডাউন করবো। মানে এই টাকাটা উসুল করবো আর কি। 8 বার আপ ডাউন করা কি সম্ভব তোমার বলো? যদিও আমি রিক্সা করে যাবো, তারপরে কি সম্ভব 8 বার 6 তলা বেয়ে উঠে বসা করা? সে কি পারবে? মানে সে কীভাবে আমাকে, আমি বুঝি না। আজকের ব্লগটা অবশ্য আমার করার কোনো ইচ্ছা ছিল না, তারপরও করলাম, কারণ আমার মনটা অনেক খারাপ ছিল। কালকে রাতে বাবুরাবুর সাথে তুমুল ঝগড়া হয়েছে আমার। তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে চাই, এই কারণে এই ব্লগটা করা। এমনিতে আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, তারপরে এই ব্লগটা করলাম। এই দেখো কারেন্টের মেসেজের ঢাকনা খোলা, এইটা বাবুরাবু করে রেখেছে। কাকাতে যে কী কাহিনী করেছে উনি, জানো না তোমরা। মানে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে ওনার সাথে সংসার করে। উনি যে আমাকে কি পায় আমি জানি না। মা বাবা নেই বলে আর ফ্যামিলি সাপোর্ট নেই বলে উনি আমার সাথে যা তা করার সুযোগ পায়। আজকে যদি ওদের সাপোর্ট থাকতো তাহলে উনি কখনোই আমার সাথে এরকম করতো না। একটা ভয় ওনার ভিতরে কাজ করতো, কিন্তু এখন আর সেটা কাজ করে না। এই জন্যই প্রত্যেকটা মেয়েদের বাপের বাড়িতে নিজের একটা আলাদা জগৎ থাকা দরকার, নিজের একটা আলাদা সম্মান থাকা দরকার, নিজের একটা আলাদা পরিচয় থাকা দরকার। যদি থাকে তাহলে সেই মেয়েটা কোনো জায়গায় অবহেলিত হয় না, সব জায়গায় সে দাম পায়, মূল্যায়ন পায়। আজকে আমার যদি সেই জায়গাটা থাকতো তাহলে কখনই উনি আমার সাথে এরকম করতো না। খারাপ ব্যবহার করা তো আরও দূরের কথা, সব কিছুই উনি এনে দিত। কারণ আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আমার ফ্যামিলিরা তাকে বলবে যে তুমি এসব কী করতেছো, ভালো মন্দ খাবার কি জন্য এনে খাও না, কেন মাছ মাছ এনে খাও না? তখন তো তার কাছেই খারাপ হতো, তখন তো সে নিজ থেকে এগুলো করতো। আসলে তাকে তো কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, এই কারণে সে এগুলো করার জন্য আরও বেশি সুযোগ পায়, বুঝছো আপুরা? এখন বলি কি হয়েছে। কালকে রাতে উনি বাসা আসার পরে অ্যাজ ইউজুয়াল নর্মালি প্রতিদিন যেরকম করে, তো আসার পর চেঁচিয়ে শুরু করে দিয়েছে। সেটা তো সে সবসময়ই করে, কালকেও করেছিল। কিন্তু এর পরে ঘটলো অন্য ঘটনা। উনি অনেক বেশি হাইপার হয়ে গিয়েছিল। কী কারণে? কারণটা হচ্ছে আমি কেন রাতেরবেলা রান্না করতেছি। তো উনি জানে তো আমি কাজকর্ম সেরে রান্না করতে করতে রাত হয়ে যায়, কিছু করার থাকে না। এখন ওনার কথা হচ্ছে রাতেরবেলা রান্না করলে বেশি বিল আসবে, রাতেরবেলা ইলেকট্রিক ইউজ করলে বেশি বিল আসে। এটা ওনাকে কে বলেছে? পিক আওয়ার, অফ পিক আওয়ার, এসব কথা সে বলে। আমি তো এগুলো কিছুই বুঝি না, শুনিও নাই। আমি এত ইউটিউব ঘাঁটি দেখি, আমি এগুলো কোনো জায়গায় দেখি না যে পিক আওয়ারে বা অফ পিক আওয়ারে কারেন্টের চুলা ইউজ করলে বেশি বিল আসে। এটা তো আমি জীবনেও শুনি নাই। উনি কোথাতে গেলে শুনি? আমি বলছি না, কোনো সমস্যা হবে না, কারেন্টের চুলা সারাদিন ইউজ করলেও একই বিল আসবে, বিলের বেলায় কোনো তারতম্য হবে না। একমাত্র লাইট ফ্যান জ্বললে তখন বেশি বিল আসবে, এছাড়া কিন্তু অত বেশি বিল আসে না। কিন্তু সে আমার কথা শুনতেই চায় না, আমার কথা সে বিশ্বাস করতেই চায় না। সে বারবার আমার সাথে চেঁচিয়ে করা শুরু করে দিয়েছে। সে বলতেছে এখন তুমি রান্না করবা না, রান্না বন্ধ করো, রাতের বেলা তুমি রান্না করবা না, তুমি সব রান্না দিনের বেলা করবা। আচ্ছা আপু তোমরাই বলো, আমি সব রান্না দিনের বেলা কীভাবে করবো? আমি স্কুল থেকে আসি প্রায় 4টা বাজে, আসার পর বাচ্চাদেরকে খাওয়াই, টুকটাক কাজকর্ম করি, এরপরে মনে করো বাচ্চাদেরকে পড়াই, তারপর রান্না করি। কারণ রান্না করার সময় বাচ্চাদেরকে পড়ানো যায় না, তখন আবার ক্ষুধা লেগে যায়, তাছাড়া সময়ও থাকে না, অনেক দেরি হয়ে যায়। ওদেরকে আগেভাগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। এইদিকে নেই গ্যাস, সব কিছু এক চুলায় করতে হয়। এখন তোমরাই বলো এক চুলায় কাজ করলে সময় লাগে না? এই ভাত রান্না করা, এই তরকারি রান্না করা, এইটা করা, এই সেটা করা, এই দুধ গরম করা, এই খিচুড়ি গরম করা, এগুলো করতে তো সময় লাগে। চুলা তো একটা, চুলা তো দুইটা না, তো সেক্ষেত্রে তো আমার সময় লাগবে, সেক্ষেত্রে তো আমার রাত হবেই। আমি শত চেষ্টা করলেও দিনের বেলায় রান্না করতে পারবো না, সেটা সম্ভব নয়।
স্কুল থেকে আসার পরে বাচ্চাদেরকে তো খাবার খাওয়াতে হয়, বিশেষ করে ছোটদের বাচ্চাকে। ওদেরকে না খাওয়াতে চলে না। ওরা সেই কখন থেকে না খেয়ে থাকে। আমি যাওয়ার আগে কিছু খাবার খাইয়ে দেই। তারপরে তো ওরা কিছু খায় না। ওদেরকে তো খাওয়াতে হয় কিছু। না হলে ওরা অনেক জ্বালায়। তো সেই জিনিসটা উনি কেন বুঝেন না? ওনার কাছে মনে হয় সব কাজ অনেক সহজ, অনেক ইজি। সারাদিন আমি ঘরে থাকি, আমি কি করি? আমি এই সব কাজগুলো কেন করতে পারি না? কিভাবে করব? বাচ্চাদের পরিষ্কার করতে হয়, ওদেরকে খাওয়াতে হয়, বড়দেরকে পড়াতে হয়, স্কুলে নিয়ে যাওয়া আসা করতে হয়। এই সকল কাজ তো আমাকেই করতে হয়। আমি তো চাইলেই সব কিছু করতে পারি না। এই জিনিসটা উনি কেন বুঝেন না? উনি সব কিছু বুঝে তারপর আমার সাথে এরকম করে। বুঝছো আপুরা? উনি আসার আগেই আমার রান্নাবান্না করা প্রায় হয়ে গিয়েছিল। আর একটু বাকি ছিল। কিন্তু উনি আসার পরে যা শুরু করেছেন আমাকে কাজ করতেই দিল না। বাবা শুধু লাইনটা বন্ধ করে দেয় আর আমি চালু করি। মানে এরকম করতেছিল। তারপরে একসময় উনি মেসেজটা অফ করে দেয়। তো মেসেজটা অফ করে দেওয়াতেই আমি খুব বেশি রেগে যাই। তুমি মেসেজটা অফ করলে কেন? কেন তুমি এটা অফ করলা? এটা চালাও। না, সে চালাবে না। সে অফ করে দিবে। এদিকে বাচ্চারা ভয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ওরা চেঁচিয়ে করা শুরু করে দিয়েছে। এসব দিকে ওনার কোনো ধ্যান নেই। উনি লাইনটা অফ করাবে। ওনার কথা হচ্ছে এখন চুলা ইউজ করা যাবে না। অনেক টাকা বিল আসে। তো আমি ওনাকে কিছুতেই বুঝতে পারছি না যে এই সময় ইউজ করলে বিল বেশি আসে না। তার উপরে আরেকটা সমস্যা হয়েছে। পাগল লাইটটা অন করা লাগতেছে। পাগল লাইট জ্বলে আবার বাংলা লাইট জ্বলে, বুঝেন না? তো এই দুটো লাইট জ্বলাতে অনেক বেশি কারেন্ট খরচ হয়। এখন আমি কী করবো তোমার বলো তো আপুরা? পাগল সব কিছু থাকে। পাগল তো সব কিছু আনতে হয়। তো পাগল লাইট তো জ্বালাতেই হয়। পাগল লাইট তো বন্ধ করে রাখা যায় না। সব সময় তো আর লাইট বন্ধ করতে মনে থাকে না। দেখা গেলো যে একটা জিনিস লাগলেও আমি যাই নিয়ে আসি। আবার আসি। আবার যাই আবার আসি। তেমন না পুরো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। একে তো এক চুলায় কাজ করা কষ্টকর, তার মধ্যে আবার পাকঘর থেকে সব কিছু নিয়ে আসা এটা আরও বেশি কষ্টকর। মানে কি বলবো? আমার জীবনটা তেজপাতা হয়ে গিয়েছে। আর পারছি না। আর কত করব আমি? আমার আর ভালো লাগে না। এই বাসায় থাকতে আমার একটুও ইচ্ছা করে না। এই বাসায় গ্যাসই থাকে না, গ্যাসই নাই। আমি খোঁজখবর নিয়েছি, ওইদিকে গ্যাস আছে, নতুন বাজারে গ্যাস আছে, কলামপুর গ্যাস আছে। কিন্তু আমাদের এখানে একদমই গ্যাস নেই। দেখো গ্যাস ছাড়া আমরা কীভাবে থাকি, কীভাবে চলাফেরা করি? কেন আমাদেরকে এ বাসায় থাকা লাগতেছে? আমি বারবার বলতেছি এ বাসা চেঞ্জ করো, চেঞ্জ করো। আর উনি আমার কথা কানে নিচ্ছেনই না। আমি কী করবো বলো তো আপুরা? আমি পুরো ফেড আপ হয়ে গেছি ওনার অত্যাচারে। উনি সকেটের লাইন পরিণতি করে এখানে লাগিয়েছেন। একবারও আমাকে জিজ্ঞেস করেননি। আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। আমি ওনাকে একবার বলেছিলাম যে এই সকেটের লাইনটা তুমি পাগরের সামনে লাগাও, তাহলে সুবিধা হবে। কিন্তু সে আমার কথা শুনলো না। সে বলছে না না পাগরের সমস্যা, এখানে লাগালে ভালো, তুমি সেফলি কাজ করতে পারবা। হ্যাঁ, সেফলি তো আমি কাজ করতে পারতেছি, বাট আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এই পাগর থেকে সব কিছু নিয়ে আসা, কাজ করা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা জানো কি? কারেন্টটা বেশি খরচ হচ্ছে। কারেন্টের বিল বেশি আসতেছে এই কারণেই। কারণ ২টা ঘরের লাইট তো অলরেডি জ্বলতেছেই। তার উপরে আরও ২টা ঘরে লাইট জ্বলতেছে। এই কারণে বিলটা বেশি আসতেছে। তো এটা তো আমার দোষ না, এটা তো ওনার দোষ। আমি তো ওনাকে বারবার বলেছিলাম এখানে লাইনটা না লাগাতে। উনি কি আমার কথা শুনেছিল? আর তাছাড়া আমাদের এই বাসায় বিগত কয়েক বছর ধরে কারেন্টের বিল প্রচুর আসতেছে। মনে করো যে ১৭০০, ১৮০০ এরকম টাকা বিল আসতেছে। আগে তো কারেন্টের চুলা ছিল না, তখন এরকম বিল এসেছিল। এখন হয়তো বা ২০০ টাকা, ১০০ টাকা বেশি আসতেছে, এই যা। কিন্তু ওনার মনে হচ্ছে কারেন্টের চুলা ইউজ করার কারণে খুব বেশি বিল আসতেছে। আসলে কিন্তু তা না। আমি তো জানি যে কত টাকা বিল আসে। সবসময় ১৭০০, ১৮০০ এরকম বিল আসে। কারেন্টের চুলা ইউজ করার কারণে হয়তো বা ২০০ টাকা, ১০০ টাকা বেশি বিল আসে, এই যা। কিন্তু ওনাকে কে বোঝাবে এগুলা? লাইট ফ্যান ইউজ করলে কারেন্টটা বেশি খরচ হয়। অন্যান্য জিনিসপত্র ইউজ করলে কিন্তু অত বেশি খরচ হয় না। তার তুলনায় অনেক কম খরচ হয়। যত বেশি লাইট জ্বলবে অত বেশি কারেন্ট খাবে। এইটা আমি ওনাকে বুঝিয়েছি ভালোভাবে। আমাদের পাশে বাসার মাঝখানের ফ্ল্যাটগুলো, ওগুলো আমাদের রুম থেকে একটু বড়। মনে করো যে ওখানে ২ রুম তো আছেই, ওখানে আবার ডাইনিং আছে, ড্রয়িং আছে, দুটোই আছে। ঠিক আছে? তারপর মনে করো যে রুমগুলো একটু বড়। তো সেই জায়গায় মনে করো যে ওদের ১৫০০ থেকে ১৬০০ টাকা বিল আসে। ওদের সব আছে। ওদের ওয়াশিং মেশিনও আছে। ওদের ওয়াশিং মেশিন, এলইডি চুলা, রাইস কুকার, কারি কুকার, পানি গরম করার মেশিন সব ওদের আছে। তারপরেও ওদের এত কম বিল আসে। কারণ ওদের এখানে লাইটটা কম জ্বলে। ওদের ২ টা বাচ্চা। আমি যখনই ওদের ফ্ল্যাটে যাই তখন দেখি যে ডাইনিং অংশটা অন্ধকার। মানে ওখানে লাইট জ্বলে না। ওই ২ রুমে জ্বলে বা ১ রুমে জ্বলে এরকম। তো ওদের ওখানে লাইটটা কম জ্বলে। এখন আমাদের বাচ্চা বেশি, আমাদের ঝামেলা বেশি, লাইটটা বেশি জ্বালানো লাগতেছে। তাছাড়া উনি রাত ১২ বাজে আসে। তো সেক্ষেত্রে ওনার জন্য আমাদেরকে জেগে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কারেন্টটা খরচ হচ্ছে। এইটা বলার পরে ওনার কি কথা, হ্যাঁ তুমি ওর বাসায় যেয়ে কী করো? ও বুঝছি তুমি ওর বাসায় যেয়ে আড্ডা মারো না, তুমি ওর বাসায় যেয়ে বসে থাকো, তুমি ঘরে কাজ করো না, তুমি এগুলা করো। দেখছো কি বলে? মানে ওনাকে একটু বুঝিয়ে বললাম এই কথাটা, তাতে উনি আমার সাথে এরকম ব্যবহার করতেছে। আর আবার অনেক সময় তো মানুষ প্রয়োজন যায়, দেখা যায় যে আমার কিছু লাগলো তখন আমি ওর বাসায় যাই, বা মানুষের চোখেও তো পড়ে, দেখা যায় যে সিঁড়িতে উঠতেছি তখন দেখি যে ওনার বাসায় এগুলো আছে। কিছুদিন আগে ওনার বাসায় গিয়েছিলাম যে গ্যাস আছে কিনা দেখতে। তখন দেখলাম যে ওনাদের ইট চুলা কিনেছে নতুন। তারপর দেখলাম যে রাইস কুকার, কারি কুকার সবগুলো আছে। তখন কথা হয়েছিল আর কি। তো উনি বলতেছে আমি নাকি ওখানে গিয়ে বসে থাকি। এটা কোনো কথা হইলো বলো তো আপুরা? যাই হোক, তারপরে যখন উনি লাইনটা অফ করে দিল না, তখন আমি প্রচুর খেপে গিয়েছিলাম। মানে অনেক রেগে গিয়েছিলাম। তখন আমি জোরে, জোরে চেঁচিয়ে কষ্ট করে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি কিন্তু লাইনটা অফ করতেছো, কেন অফ করতেছো? এখন মনে করো যে দরজার সামনে তো, তো ওই পাশে লোকটা আবার শুনছে। তো ওই লোকটা তো জানে আমার সম্বন্ধে। তো ওই লোকটার সাথে তো প্রায় সময় কথা হয়। তো উনি বলতেছে আপনারা চেঁচিয়ে করেন না, মানুষ ঘুমাচ্ছে, ওদের সমস্যা হচ্ছে। এই লোকটা এই কথা বলার পরে তো মনে করে যে বাবুরাবু অনেক খেপে গেছে।
হ্যাঁ এই লোকটা কেন এগুলো বলে, তোমার সাথে কি সম্পর্ক, হ্যাঁ আমার ঝগড়া লাগি, উনি কেন এগুলো বলে। আমি বললাম বলবে না, তুমি এরকম কাহিনী করো, উনি বলবে না, উনি বলবে না, ওনার কি চোখ নাই, তুমি যেভাবে করে লাইনটা অফ করে দিয়েছো, অন্ধকার করে দিয়েছো, ওনারা কি শুনতেছে না, ওনারা সবই শুনতেছে। এই বিল্ডিংয়ের প্রায় সবাই জানে যে তোমার ব্যবহার কতটা খারাপ, তুমি কত জোরে জোরে আওয়াজ করো, এগুলো তো সবাই শুনে, সবাই তো আমাকে জিজ্ঞেস করে যে উনি কেন এরকম করে, আপনার তো কষ্ট করে, আপনার 4টা বাচ্চা, আপনি পারেন না, উনি বুঝে না, উনি কেন এরকম করে। তখন আমি কি বলবো বলো। বিল্ডিংয়ে যারাই আমাকে দেখে বলে হারে আপনার কত কষ্ট, আপনার 4টা বাচ্চা, আপনি কীভাবে এত কাজ করে এত কষ্ট করেন। আমার হাজব্যান্ড সম্বন্ধে তো সরাসরি কিছু বলে না বুঝছো, তো আমার যে কাজের মহিলা ছিল না সকিনা, ওকে জিজ্ঞেস করতো যে এরকম এই বাসা ঝগড়া লাগে, কী সমস্যা ঝগড়া লাগে, ওনার হাজব্যান্ড কেন এভাবে জোরে জোরে কথা বলে, কেন ঝগড়া লাগে। তো তখন সকিনা বলছে না না এমন কোনো সমস্যা নেই, আসলে উনি তো রাতে আসে, তো ওনার মাথা গরম থাকে, তাই মাঝে মাঝে চেঁচিলি করে। আসলে সকিনার কাছ থেকে বুঝছো কথাবার্তা সব শুনতে চায় আর কি, কথাবার্তা সব শুনে নিতে চায় আসলে কী সমস্যা আমাদের, বুঝছো, মানে কথা শোনার জন্য বলতেছে আর কি। তো মানুষের তো আগ্রহ হবেই তাই না, এক ভাষা ঝগড়া লাগলে অন্যজনের তো আগ্রহ হবে যে কেন ঝগড়া লাগতেছে, কী সমস্যা, এটা তো একটা স্বাভাবিক বিষয় তাই না। ওই লোকেরও কিন্তু বউ আছে, তার বউটা অনেক ভালো, অনেক সহজ সরল, ওই লোকটা তার পক্ষে অনেক অনেক হেল্পফুল, আমি তো দেখি। ওনাদের ঘরে সব কিছু কিন্তু উনিই কিনেছেন, বউ কিছু কিনেননি, উনিই সব কিছু কিনেছেন। উনি ঘরে সব কিছুর খেয়াল রাখেন, কী কী লাগবে না লাগবে সব নিয়ে আসেন। এগুলো নিয়ে উনি কোনো প্রকার ঝামেলা করেন না, বরঞ্চ ওনার বউ এগুলো ইউজ করতে জানেন না, গ্রামে মেয়ে তো উনি ওনার বউকে শিখিয়ে দেন কীভাবে ইউজ করা লাগবে। উনি বুঝছো কারখানা চাকরি করে, ওনার যে খুব বেশি ইনকাম তাও কিন্তু নয়, কিন্তু ওনার আগ্রহ আছে। আসলে কি, ইচ্ছে থাকলে সব কিছু হয়, ইচ্ছে থাকলে সব কিছুই করা যায় যদি সে ইচ্ছেটা থাকে। কিন্তু আমার হাজব্যান্ডের তো সেই ইচ্ছাটাই নেই। উনি কোনো রকমে দিন পার করতে পারলেই খুশি। ঘরে কোনো ফার্নিচার, ঘরে কোনো কিছু যেগুলো লাগবে ওগুলো আনার প্রতি ওনার কোনো হেডেক নেই। যেগুলো মনে করো যে না আনলেই নয়, না আনলে ওনার সমস্যা, ওনার বাচ্চাদের সমস্যা, তখন উনি সেটা নিয়ে আসেন, তাও না পেরে ঠেকায় পড়ে, কিন্তু নর্মালি কিন্তু উনি কিছুই আনেন না, আনতে চানও না। যাই হোক, ওই লোকের কথা শুনে তো মনে করে যে উনি চুপ হয়ে গেল, আর কোনো কথা বলেননি, লাইনটাও আর বন্ধ করেননি। ধুম করে ওই রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন, বলতেছেন আমার ঘরে যেন বাচ্চারা না আসে, আমি একা ঘুমাবো। আমি মনে মনে বলতেছি তোমাকে দরজা খুলতে হবে না, চাবি আছে, চাবি দিয়ে খুলে নিব। উনি মনে হয় একটু ভয় পেয়ে গেছেন বুঝছো, ওর রুমে গিয়ে চুপ করে বসে আছেন। আমি বলতেছি তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি দরজা খুলে দেবো, তখন সবাই এখানে চলে আসবে আর তোমার কাণ্ডকীর্তি দেখবে। ওরাই বলবে যে তুমি কাজটা ঠিক করতেছেন না। ওদের সবার ঘরে ইডি চুলা আছে, ওদের সবার ঘরে রাইস কুকার আছে, আবার অনেকে তো সিলিন্ডারও আছে। ওরা জানে যে কারেন্ট কতটুকু খরচ হয়। তুমি যে এরকম একটা ভুল ধারণা নিয়ে বসে আছো এটা কিন্তু ওরা বুঝতে পারবে, আর তখন ওরা তোমাকে কথা শোনাবে, আমাকে কিন্তু কিছু বলবে না বুঝছো। আমাদের এই পুরো বিল্ডিংয়ে আসলে গ্যাসের সমস্যা, গ্যাস নেই। সবাই মনে করে যে কারেন্টের চুলা ইউজ করে, রাইস কুকার ইউজ করে, সিলিন্ডার ইউজ করে, কার কুকার ইউজ করে, আরও কত কিছু ইউজ করে। ওদের যে খুব ভালো ইনকাম আছে তা কিন্তু নয়, কিন্তু করতে হবে, কিছু করার নেই, জীবনের তাগিদে করতে হবে, বেঁচে থাকতে হলে করতে হবে, খেতে হলে করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। রান্না করতে ইচ্ছা করতেছে না, সকাল থেকে মন মেজাজটা খারাপ, কিন্তু কি করবো বলো, রান্না না করে তো উপায় নেই, বাচ্চারা খাবে। সকালবেলা বাচ্চাদেরকে নুডলস বানিয়ে দিয়েছি, তোমার তো দেখলাই। ভাগ্যিস আজকে স্কুল বন্ধ, না হলে যে কী হতো। বাবুরাবু তো আজকে আমাদেরকে স্কুল যেতে দিতই না, উনি এমনিতে খেপে আসেন, সকালবেলা রিক্সা ভাড়া দিতেন না। তো সেই ক্ষেত্রে ভালোই হয়েছে, উনি যাওয়ার সময় আমি ওনার সাথে কথা বলিনি, ওনাকে নাস্তা বানিয়ে দিইনি। খুব রেগে আছে, আমি ওনার সাথে কথা বলতে ইচ্ছা করতেছিল না। উনি আবার অফিসে গিয়ে বাচ্চাদের খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিল। আমি বলতেছি ফোন দিয়েছো কেন, তোমার সাথে আমার কোনো কথা নেই। বলতেছে তোমার সাথে আমি কথা বলার জন্য ফোন দিইনি, আমার বাচ্চারা কী করতেছে, আমার বাচ্চা কি খেয়েছে। আমি বলতেছি তোমার বাচ্চারা খেয়েছে কিনা আমি জানি না, তোমার তো টেনশন হলে তুমি এসে দেখে যাও, বা তুমি ওদেরকে খাবার খাইয়ে দিয়ে যাও, আমি ওদেরকে খাওয়াতে পারবো না। মানে ওনার সাথে উল্টো রাগ দেখালাম বুঝছো, ওর সাথে আমি কথাই বলতে চাচ্ছিলাম না। উনি বুঝেছেন বুঝছো যে কালকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে, এই কারণে উনি বাসায় এসে তেমন কিছুই বলেননি, একদম চুপচাপ হয়ে ওর রুমে শুয়েছিলেন। ওই লোকটা যে এগুলো বললো না যে আপনারা ঝগড়া করেন না, চুপচাপ থাকেন, তো ওইটা আবার ওনার খুব গায়ে লেগেছে। উনি একটু ভয় পেয়ে গেছেন বুঝছো, যে আবার যদি ওই লোকটা চেঁচিলি করে, আবার যদি কেউ কিছু বলে, তো সেই ভয়ে উনি আসলে চেঁচিয়ে করে বন্ধ করে দিয়েছেন। ভালোই হয়েছে, ওনার শিক্ষা হয়েছে, আরও চেঁচিয়ে করো, আরও ঝামেলা করো, এবার ঝামেলাগুলো তোমার খবরই আছে। আমি তো ওনাকে বলেছি তোমার আওয়াজ বেশি যায়, আমার আওয়াজ যায় না, আমি তো চেঁচিয়ে করি না, তুমিই করো, তুমিই শুরু করো, আমি না পেরে পরে করি, এটা সবাই বুঝে, সবাই জানে বুঝছো। রান্না করতে একদম ইচ্ছা করতেছে না, আবার ডিম্বনা করতে ইচ্ছা করতেছে না। কত আর ডিম্বনা খাওয়া যায় বলো, গত 2 দিন ধরে ডিমের উপর দিয়ে আসি। তাই আজকে একটু আলু ভাজি করে নিলাম, বাচ্চারা খাবে, আমি খাবো, কি করবো বলো, খেতে তো হবেই। ওনার উপর রাগ করে তো আর খাওয়া বন্ধ করা যাবে না, ছোটো বাচ্চা বুকে দুধ খায়, তার মধ্যে আবার বড় বাচ্চাদেরকে পড়াতে হয়, ওদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, না খেলে কীভাবে কী করবো বলো, না খেলে তো কোনো কাজই করতে পারবো না। বারবার পাকঘর থেকে এসে এখানে কাজ করতে আমার অনেক কষ্ট হয় জানো না, আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে হয়তো বা সহজ হবে। আসলে কষ্ট হতো না যদি না গ্যাস থাকতো, গ্যাস থাকলে আমাকে এখানে বাবার আশাও লাগতো না। 24 ঘন্টা এখানে আসা লাগতেছে, সব কাজ এখানে করাতেছে, মানে জীবনটা আমার হেল হয়ে গেছে বুঝছো। অনেক সময় ব্যয় হয়, এটা আনো সেটা আনো, এটা নিয়ে যাও সেটা নিয়ে যাও, মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে আমার। কিচেনটাও সাফ করতে হয়, আবার এই টেবিলটাও সাফ করতে হয়, বাড়তি কাজ করাতেছে। আজকে যদি কিচেনে এই চোরা থাকতো তাহলে আমাকে বাড়তি কাজ করাতো না, সব কাজ আমি কিচেনেই করতাম।
আর আমার এত বেশি কষ্টও হতো না। আজকে প্রায় 20 দিন ধরে গ্যাস নেই, বুঝছো? আমার কাছে জানো এখন কি মনে হয়? মনে হয় গ্যাস হারিয়ে গেছে। মনে হয় আমাদের গ্যাসই নেই, আমাদের গ্যাসের লাইনই নেই। মানে একদমই গ্যাস আসে না, বুঝছো? মাঝে মধ্যে রাত 2টা বাজে একটু আসে, আবার চলে যায়। এই অবস্থা। আবার অনেক সময় আসেও না। মনটা অনেক খারাপ, এভাবে কাজ করা সম্ভব নয়। মানে বুঝছো, অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আমার। এই বাবা আপ ডাউন করে, যাওয়া আসা করায়। এদিকে সকালবেলা হলে বুঝছো খুব রাগ ওঠে। সকালবেলা উঠে খুব চাপে থাকি। মানে এক চুলায় দুধ গরম করবো, নাকি চা বানাবো, নাকি খিচুড়ি গরম করবো, নাকি নাস্তা বানাবো। মানে কি যে একটা অবস্থা জানো না পুরা। মানে আমার মাথা হ্যাং হয়ে গেছে পুরা। আর এদিকে বাবরা বউ নিয়ে বসে চেঁচিলি করে। হ্যাঁ, তুমি কেন বাংলা লাইট জ্বালাইছো? বাংলা লাইট না জ্বালিয়ে কি কাজ করা যায় না? তুমি কেন এরকম করতেছো? লাইট বন্ধ করে কাজ করো। 2 রুমে লাইট জ্বালানোর দরকার নেই। আচ্ছা আমি কি করবো বলো তো আপুরা? লাইট বন্ধ করে কি কাজ করা যায়? এখানে পুরো অন্ধকার, এখানে একটু আলো নেই। আর কিচেনের লাইট তো জ্বালানোই লাগে। কিচেন থেকে অনেক কিছু আনতে হয়, আবার অনেক কিছু রাখতে হয়, বা আবার যাওয়া আসা করা লাগে। আমি বুঝছো বুদ্ধি করে অনেকে বললাম যে তুমি যে এরকম করতেছো, এরকম করে তো তোমারই লস। আমার সাথে ঝগড়া না করে, চেঁচিয়ে না করে তুমি বরঞ্চ সকেটটা খুলে পাগলার সামনে লাগাও। তাহলে তোমার কারেন্টটা বেঁচে যাবে, আর আমারও কষ্টটা কমে যাবে। আর তুমি আরাম করে ঘুমাতেও পারবে। আসলে উনি তো পাশের রুমে ঘুমায়, তো দেখা গেলো যে লাইট জ্বালালে আলো আসে, আবার টুনটাং আওয়াজ হয়, এই কারণে ওনার ঘুমের সমস্যা হয়। তো তখন উনি বলতেছে আবার লোক আনাবো, লোক এনে লাগাবো, সেক্ষেত্রে তো খরচও হবে। আমি বললাম তোমার এই বিলের থেকে খরচা কমই হবে। তুমি যদি এরকম করো না, তাহলে তোমার বিলটা অনেক আসবে, আর সেই বিলটা তোমাকেই দেওয়া লাগবে, আমার কিছু করার নেই এতে। নর্মালি আমরা 2 রুমে লাইট জ্বালাই, পাগল লাইট জ্বালাই, এতেই করেই 1800 টাকা 2000 টাকা বিল আসে। আর এখন তো 4 রুমে লাইট জ্বালাচ্ছে, এখন তো বিল আরও বেশি আসবে। এখন তুমি কি করবা? নিজের ভালো পাগলেও বুঝে, তুমি যদি তোমার ভালো না বুঝো তাহলে আমার কিছু করার নেই। এটা শুনে মনে হয় কাজ হয়েছে, বুঝছো? তো উনি কিছু বলে নাই, উনি মনে হয় লোক আনবে ঠিক করার জন্য। তো যখন উনি চুপ করেছিলেন না, তখন আমি শুরু থেকে বলে দিলাম, তুমি যদি লোক এনে ঠিক না করো তাহলে আমি রান্না করবো না, আমি আর রান্না করবো না, রান্না বন্ধ। তোমার বাচ্চারা কি খাবে তুমি জানো, আমি জানি না। আমি রান্না করবো না, এভাবে করে কষ্ট করে আমি রান্না করতে পারবো না। আর বাচ্চাদেরকে স্কুলে আমি নিব না, তুমি নিয়ে যাবা, আমি কোনো কাজই করবো না। এখন দেখা যাক উনি কি করে। ঠেকায় পড়লে ঠিকই মানুষ করে, ওনাকে তো করতেই হবে, নাহলে তো ওনার লস হবে। আপুরা লাইকই করেছো? কথা তাড়াতাড়ি এটা বলতেই ভুলে গিয়েছি। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবা। তোমাদের কমেন্টস পেলে আমি আর বেশি করে ব্লগ আপলোড করতে পারবো, না হলে কিন্তু পারবো না, এই বলে দিলাম। আজ এইটুকুই। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।